দর্শক মণ্ডলী, লেগে আসছে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী চিলড্রেন্স ল নিয়ে কথা বলবেন। ব্যারিস্টার রেজা চৌধুরী। নাও চিলড্রেন্স ল হচ্ছে কি মানে খুবই একটা ওয়াইড এরিয়া। এটা মানে সহজভাবে যেটা বোঝা যায় সেটা আসলে এইভাবেই যে it's divided into two parts, private law and public law. তো আমার আজকের ডিসকাশনটা হবে এই পাবলিক লো অ্যাসপেক্ট অফ ইট। প্রাইভেট লোটা হচ্ছে, আমি দর্শকের জন্য এটাই ডেফিনেশনটা একটু ভেরি ব্রিফলি আমি বুঝিয়ে দিই। প্রাইভেট লো হচ্ছে যে যে আমরা যে সহজভাবে বুঝি যে সেকশন 8 অর্ডার্স, ওই যে এই বাচ্চাদের জন্য যে যদি রেজিডেন্স অর্ডার, কোনো কন্ট্যাক্ট অর্ডার, কোনো স্পেসিফিক মানে ইস্যুস অর্ডার্স, প্রহিবিটেড স্টেপস অর্ডার্স ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের যদি হাজব্যান্ডের ওয়াইফের সাথে কোনো ঝগড়া থাকে, কিংবা কোনো ডিভোর্সের ব্যাপার থাকে, কোনো সেপারেশন ব্যাপার থাকে, আর ডিসিশনটা যদি নিতে হয় যে কে বাচ্চার এই কেয়ারটা নেবে, মা না বাবা না বোথ, মানে গনাদি ডেজ, আগের এক সময় ছিল যে কাস্টডি, আমরা শব্দটা ব্যবহার করতাম, কাস্টডি সব কিছু চলে গেছে। এখন যেটা চলে সেটা হচ্ছে কি শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। তো এইগুলো মানে প্রাইভেট লো, কারণ বাবা কিংবা মা either party can apply to the court for those orders. So they are commonly known as the private law remedies. Public law যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে যে পাবলিক অথরিটিজ মানে কাউন্সিল, লোকাল অথরিটির যে একটা বাচ্চাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে, সোশ্যাল ওয়ার্কার্স, চিলড্রেন সার্ভিসেস ইত্যাদি, তাদের রেমেডিটা কি। তো আমরা নিশ্চয়ই আপনারও এটা মানে অভিজ্ঞতা যে there is a huge surge. এখন দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট, স্পেশালি এশিয়ান ক্লায়েন্টস, বাঙালি, পাকিস্তানি আর যাই হোক, তাদের একটা মানে এই সমস্যাটা হচ্ছে যে ওনারা সবসময় বলেন যে আমার বাচ্চাকে আজকে নিয়ে গেছে সোশ্যাল ওয়ার্কারে, কিংবা একটা কোর্ট অর্ডারে এসে আমার নিয়ে গেছে। কারণটা হচ্ছে যে ওরা নাকি শুনছে প্রতিবেশী থেকে কিংবা অন্য কোনো সোর্স থেকে যে আমি নাকি আমার বাচ্চাকে একটা এই জি কষা দিছি একটা, নইলে কি মানে কষায় চপ লাগাইছে। থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ, কষায় চড় লাগাইছে জি। কিংবা আমি একটু মানে জোর করে কিছু, শক্ত করে কিছু বলছি, কিংবা ইত্যাদি ইত্যাদি। So what does one do in those circumstances? মানে প্রথমে তো মানে it's an emotionally fraught situation. I mean যারা এক্সপিরিয়েন্স করেন তাদের জন্য তো এটা খুবই একটা বড় জিনিস। বাচ্চাটা যদি সোশ্যাল ওয়ার্কারে দরজায় নক করে যদি আসে, পুলিশ যদি দুজন থাকে, তাহলে বলবে আমার মানে কোর্ট অর্ডার একটা মানে আছে, তো আমি মনে করি যে তোমার বাচ্চা এখন তোমার কাছে সেফ না। So what should you do in those situations? Well, I think the first thing to do, well, obviously the obvious thing to do is to get in touch with a lawyer, not just any old lawyer, যে লয়ার যে এই ফিল্ডে মানে পাবলিক ল, চিলড্রেন্স অ্যাক্ট মানে কেসের যার মানে অভিজ্ঞতা আছে তার কাছে যান। Secondly, the issue is whether or not you are eligible for public funding. সেটা নির্ভর করে আপনার ইনকামটা কি। আপনার যদি এখন ইনকাম থাকে, ইউ আর ওয়ার্কিং ফুল টাইম, ইউ আর আর্নিং more than 2,700 pounds of disposable monthly income, তাহলে তো আপনার কোনো লিগ্যালিটি থাকবে না। আপনি যদি ইনকাম সাপোর্টে থাকেন, কিংবা আপনার হাজব্যান্ড কিংবা আপনি নিজে যদি ইনকাম সাপোর্ট কিংবা জব সিকিউরিটি থাকেন, তাহলে তো অবশ্যই আপনাকে লিগ্যালিটি এলিজিবিলিটি থাকবে। By all means, go and find a legal aid lawyer. The next thing to do is, of course, to consider the test. মানে normally what tends to happen is that local authority যখন কোর্টে যায়,
তখন তাদেরকে জাজ সাহেবাকে অ্যাপ্লিকেশন দিয়ে মানে কনভিন্স করতে হবে যে উই হ্যাভ ক্রেডিবল এভিডেন্স টু শো দ্যাট দ্য চাইল্ড হ্যাজ আইদার সাফার্ড or is likely to suffer significant harm. মানে বাচ্চাটা সাফার করছে খুব বড় হার্ম, সিগনিফিকেন্ট হার্ম। শুধু হার্ম বলছে না, টেস্টটা বলছে, আইনটা বলছে সিগনিফিকেন্ট, মানে খুব বড় ধরনের একটা হার্ম। এখন আপনাকে যদি বলা হয় যে না আমি এটা চোর দিছি, চোরের আবার কিন্তু একটা গ্রেডেশন থাকে। একটা জোর করে যদি একটা এই 4 বছরের বাচ্চাকে যে মানে চোর দেন, তাহলে দেখবেন যে এই ব্রুসটা দাগটা মানে রয়ে গেছে। আর নট জাস্ট দ্যাট, the child will clearly have been medically examined to see what any other impact, if any, that would have flowed from it. So significant harm মানে হচ্ছে এটা বড় ধরনের একটা harm. So that's the first thing, that the child has suffered or is likely to suffer significant harm. পরে হচ্ছে যে এই হার্মের এই যে the likelihood of the harm, কিংবা যে হার্মটা হচ্ছে কিংবা যে মানে হার্মটা থাকতে পারে, সেটা কিন্তু ডাইরেক্টলি লিঙ্কড টু দি কেয়ার অফ দি চাইল্ড। মানে যে আপনি যদি মা কিংবা বাবা কিংবা গার্ডিয়ান যদি হয়ে থাকেন, লিগাল গার্ডিয়ান যদি হয়ে থাকেন, আপনার কেয়ারে যদি বাচ্চাটা থাকে, তাহলে এই কেয়ারের ডাইরেক্ট লিঙ্ক, মানে আপনি হচ্ছেন কি রেসপন্সিবল ফর দ্যাট হার্ম। সো দ্যাটস টেস্ট নাম্বার 2। টেস্ট নাম্বার 3 হচ্ছে যেটা মানে খুবই একটা বড় দূরের টেস্ট, যে এই বাচ্চাটা বিয়ন্ড প্যারেন্টাল কন্ট্রোল, মানে যে এত দুষ্টামি করে কিংবা বাচ্চাটা একেবারেই মানে চলেই গেছে বলতে গেলে, যে তার কন্ট্রোলের সীমা মানে কোনো সীমা নেই, সে কার কোনো কথা শুনে না, যা ইচ্ছে তা করছে, বাড়ি মাথা তুললে, জি বলে বাড়ি মাথা তুললে, exactly exactly right. So if that is the case, then of course either আপনি বলতে পারেন সোশ্যাল ওয়ার্কারে যে দেখো বাচ্চা তো আমার কিছু মানে শুনছে না, আই এম নট এবল টু হ্যাভ সাফিসিয়েন্ট কন্ট্রোল ওভার হিম, আর এর জন্যই কাজেই আমি তাকে আমি ভালো ঠিকই যে আমার যে কেয়ারটা যে আমি ডিসচার্জ করবো অ্যাজ এ রেসপন্সিবল প্যারেন্ট, সেটা আমি করতে পারছি না। এমত অবস্থায় তুমি অ্যাজ দি স্ট্যাটিউটরি বডি, পাবলিক বডি, তোমরা যা কিছু মানে করার তোমরা মানে করে নিও, কিংবা ওদের কাছে একটা কমপ্লেন আসতে পারে, আশপাশে যে মানুষ আছে, নেবার হতে পারে, আত্মীয় হতে পারে, যাই হতে পারে, বলতে পারে যে দেখো আমরা তো এই মা কিংবা বাবা ও দি ফার্স্ট প্যারেন্ট ও হোয়াট এভার ট্রাই করছে, কিন্তু আসলে কিছু হচ্ছে না। সো those are the 3 টেস্ট। না নর্মালি যেটা হয়, এই 3 নম্বর টেস্টটা আমরা মানে খুবই রেয়ারলি আমরা পাই, মানে এক্সপিরিয়েন্সে আসে, বাট সার্টেনলি প্রথম আর দ্বিতীয়টা যেটা হয় যে the child has suffered or is likely to suffer significant harm, আপনাদেরকে যেটা করতে হবে সেটা যখন কোর্ট অর্ডার যখন পেয়ে যায়, they won't come to your house, তারা কিন্তু সোশ্যাল ওয়ার্কারে আপনার বাড়িতে আসবে না, যে কোর্ট অর্ডারের বিনা কোর্ট অর্ডারে আসবে না। কোর্ট অর্ডার পেয়ে তার মানে হচ্ছে গিয়ে যে তারা তো অলরেডি অনেক কাজ মানে করেই নিয়েছে, যে রিপোর্ট নিয়ে আসছে, কাফকাসের কাজে ওই যে চিলড্রেন্স সার্ভিসের কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে আসছে, কিংবা যদি নাও নিয়ে আসে তাহলে কাফকাস মানে মানে কোর্টে মানে অ্যাপয়েন্ট করতে পারে, কোনো মেডিকেল এভিডেন্স, কোনো সোশ্যাল ওয়ার্কার, কোনো চাইল্ড সাইকিয়াট্রিস্ট, অ্যাডোলেসেন্ট, ইউ নেম ইট, অল দ্য রেস্ট অফ ইট, অল দি এক্সপার্ট রিপোর্ট ইজ দেয়ার। কারণ দোজ আর দ্য রিপোর্টস, সেই রিপোর্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাজ সাহেবকে মানে কনভিন্স করার জন্য, পারসুয়েড করার জন্য, মানে দোজ এভিডেন্স, দোজ সোর্সেস উইল বি রেলেভেন্ট। আদারওয়াইজ লোকাল অথরিটি শুধু যদি গিয়ে বলে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আর ইউর অনার ম্যাডাম স্যার আমি মনে করি যে বাচ্চার একটা হার্ম হয়ে গেছে, দ্যাটস নট গোয়িং টু বি এনাফ। ইউ মে বি এ সোশ্যাল ওয়ার্কার, বাট দ্যাটস নট গোয়িং টু কাট ইট। কারণটা হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে একটা বাচ্চার মা বাপের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থেকে বঞ্চিত করা। দ্যাটস আ হাই থ্রেশহোল্ড টু পাস, to fulfill.
তো আপনাদেরকে যেটা করতে হবে কৌশলে, আপনারা মানে অফকোর্স যখন পুলিশ পুলিশ আসে, সোশ্যাল ওয়ার্কার আসে যে আপনার বাচ্চাকে আপনার গুদ থেকে টেনে নেবে, সেটা তো খুবই একটা বড় ব্যাপার। আপনার তো মানে খুবই উত্তেজনা থাকবেন, ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। কিন্তু যেটা করতে হবে যে আপনাকে লয়ারকে মানে লয়ারকে আপনাকে নিতে হবে। পরে যেটা করতে হবে, লয়ার সাহেব আপনাকে এটাই বলবেন যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ফর দি রিটার্ন অফ দি চাইল্ড। তার মানে হচ্ছে যে 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 চার্জগুলো, যে কমপ্লেনগুলো আসছে যে আপনার আপনার উপরে কিংবা অন্যদের উপরে থাকতে পারে, যে আপনি একজন মা বাবা কিংবা একজন গার্ডিয়ান হিসেবে যে আপনার দায়িত্বটা আপনারা ফুলফিল মানে করতে পারছেন না, সেটাকে আপনাকে মানে রিবার্ট করতে হলে সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে, উইটনেস স্টেটমেন্ট কিংবা অ্যাফিডেভিট দিতে হবে। যদি অন্য কোনো ভালো এভিডেন্স যদি থাকে, ফর এক্সাম্পল যে আপনার যদি নিজেরই কোনো মেডিকেল রিপোর্ট থাকে, নিজেরই যদি কোনো সাইকিয়াট্রিস্ট মানে রিপোর্ট থাকে, নিজের যদি কোনো অন্য যদি কেউ প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়র স্টেটমেন্ট থাকে যে আমাদের উই সি হ্যাঁ, আমরা সবসময় ওদের সাথে দেখা হয়, আমরা মনে করি না এটল, কোনোভাবেই মনে করি না যে এই বাচ্চার যে হার্মগুলো যে লোকাল অথরিটি কাউন্সিল যেটা বলছে সেটা সঠিক নয়। থ্যাংক ইউ। আমাকে একটু সুযোগ দিতে হবে, কারণ বিকজ অফ দি কলার্স আমাকে অনেকক্ষণ বলা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2010-এর 27 অক্টোবর লন্ডন আসছি স্টুডেন্ট ভিসায়। জি। তারপর 2011 অক্টোবরে আমি এদেশে বিয়ে করছি। ভেরি গুড। এক বছর মধ্যে কন্যা পেয়ে গেছেন, বলেন। জি, 2012-তে আমি রেসিডেন্স পারমিট পাইছি। ভেরি গুড। 2014-তে জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করব ইন্ডিপেন্ডেন্ট টিপের জন্য। কি কি লাগবে? বুঝতে পারছি। আর হচ্ছে যে এটাই। জি, আচ্ছা, নো প্রবলেম। 6 মাস ধরে কাজ করতেছি না। 6 মাস ধরে আমি কাজ করতেছি না। আমার একটা কাজ করতে হবে, আমি লাইসেন্সটা রিভোক হয়ে গেছে, এখন অ্যাপ্লাই করছি। তারা এই প্রায় 4 মাস হয়ে গেছে। মনে হয় এই সপ্তাহে বা সামনের সপ্তাহে দিবে। কি রিভোক হইছে? আমি কাজ করতাম, যে কাজ করতাম, ওই একটা লাইসেন্স ছিল, লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। এটার জন্য আমি কাজ করতে পারতেছি না 4 মাস ধরে। তারা হয়তো এই মাসের মধ্যে দিয়ে দিবে। কিসের লাইসেন্স? এসআই লাইসেন্স। বুঝতে পারেন নাই। সিকিউরিটি। বুঝতে পারছি। এখন আপনি এই 2 বছরের লিভ তো পেয়েছেন ইয়ার আগে, জুলাইয়ের আগে, তাই না? জি। জুলাইয়ের আগে যদি পায়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই। আপনার দুইজনের কোনো বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। কয়জন? 2 জন। এই মেইনটেনেন্স ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, আর দুইজনের জয়েন্ট ডকুমেন্ট, সিঙ্গেল ডকুমেন্টস এগুলি লাগবে আর কি। আর আপনি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য লাইফ ইন্ডিকে টেস্ট লাগবে, প্লাস B1 সার্টিফিকেট লাগবে। এই মানে এর চেয়ে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, তাহলে বলতে পারবো। জি, আচ্ছা। আমার ওয়াইফ বেনিফিট নিচ্ছে, কিন্তু আমি নো পাবলিক ফান্ড নিচ্ছি না, কিন্তু এই ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা? আপনার ওয়াইফ বেনিফিট নিলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে বা আপনার ওয়াইফকে যখন অ্যাপ্লাই করবেন, এই যে কাজটা করবেন, কাজের টাকা দিয়ে আপনাকে দেখাতে হবে মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করে না। এখানে যদি বেনিফিটের টাকা যোগ করতে হয়, সেক্ষেত্রে আপনার মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল হবে না। সুতরাং এটা খেয়াল রাখবেন। আপনার কাজ যে কোনো একজনই করলেই হবে, কিন্তু আপনি বেনিফিট কোনোভাবে নিতে পারবেন না। বেনিফিট নিলেই আপনার সব ইনকাম হারাম হয়ে যাবে। সুতরাং না, আমি কোনো বেনিফিট নিচ্ছি না, আমার ওয়াইফই নিচ্ছে। কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি খেয়াল রাখবেন 2 বাচ্চা সহ মোট 4 জনের মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ইনকাম সাপোর্ট লেভেলে যে টাকা আসে, প্লাস ঘর ভাড়া বা মর্গেজ, এটা যোগ করতে হবে, প্লাস আপনার ওয়ার্কিং টেস্টকে, চাইল্ড টেস্টকে আজকে পর্যন্ত আপনি এটা ইনকাম হিসেবে যোগ করতে পারেন, নট চাইল্ড বেনিফিট। খেয়াল রাখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি যাব পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটা জিনিস জানতাম চাইলাম আপনার কাছ থেকে। জি, হোকা চাই। জি, আমি জানতাম চাইলাম আমার বাচ্চারে আমি 2 বছর লইয়া ইসলাম ওদেশ আর কি। আর আইয়া যেমন আর কিতা করছি না, ব্রিটিশ পাসপোর্ট বানাইছি না, বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। জি।
তো এখন আমি দেশে যাইতাম, এমার্জেন্সি পড়ছে এখন। জি। ওখানে আমি ও বাংলাদেশি পাসপোর্ট লইয়া যাইতাম পারবনি, যাওয়া করতে পারবনি। বাংলাদেশি পাসপোর্ট কিতা ভিসা? ভিসা থাকলে আওয়া যাওয়া করতে পারবা, কোনো প্রবলেম নাই। যে ভিসা আমরা ও দেশে আওয়ার বাদে নাই, 2 বছরের বাদে তারা পার্মানেন্ট যে ভিসা ও দিলাইছিল। কোনো প্রবলেম নাই, বাংলাদেশও যাইতে পারবা, যে ওয়ার্ল্ডের যে কোনো দেশও যাইতে পারবা, নো প্রবলেম। যে পার্মানেন্ট যে থাকে আমরা পার্মানেন্ট দিছে, নো প্রবলেম। 2 বছর বেশি থাকুন না জানি বাংলাদেশে গিয়া। জি না ভাই, 2 বছরের বেশি থাকতাম না আমি, খালি জাস্ট ওখানটা জানা লাগে না আপনারা। নো প্রবলেম, নিশ্চিন্তা যাও, নো প্রবলেম। জি ওখান তো খালি জানতাম তাইলাম। তো ওকে ভাইয়া, ওকে। আর পাসপোর্টও ভ্যালিড থাকে যেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি যাব পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি স্টুডিওর মাধ্যম নেই। জি, স্টুডিওত মাত্রা জি খোকা। বহু সময় করে পাইলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনি লাইনে আইবার লাগিয়া। যে আমি ভাই সব জানতে পারলাম যে আমি আমার ওয়াইফে আনছি। আমি 2010 নভেম্বরের 5 তারিখে অ্যাপ্লাই করছিলাম। জয়। যা আফিল গাইয়া আপনার আইজন 2000